বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং এবং বীমা, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে। তো শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে সকলকে স্বাগত। তোমাদের 2022 সালের পরীক্ষা, এইচএসসি পরীক্ষার্থী, তোমরা তোমরা অ্যাসাইনমেন্ট 3 নম্বর অ্যাসাইনমেন্টটা তোমরা করবা। তো আমি তোমাদেরকে বলে দেবো আজকে কিভাবে অ্যাসাইনমেন্ট গুলা করবা। দেখো, অ্যাসাইনমেন্টের প্রথমে দেওয়া আছে তৃতীয় অধ্যায় অর্থের সময়ের মূল্য। তারপরে আছে দেখো, অর্থের সময়ের মূল্য ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। এটা হবে তোমাদের শিরোনাম। তোমাদের শিরোনাম কি হবে? অর্থের সময়ের মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এটাই হবে তোমাদের অর্থের শিরোনাম বা অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে এটা, অর্থের সময়ের মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। তারপর দেখো আসে, এখান থেকে আমরা কি কি শিখব? অর্থের সময়ের মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো, অ্যানুইটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। এই সকল মূল্য আমরা এই আজকের অ্যাসাইনমেন্ট থেকে নির্ণয় করতে পারবো। তারপর দেখো অঙ্কটা আগে দেখি, অঙ্কে কি চেয়েছি। জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে 4টি প্রস্তাব দিয়েছে, যথা 1 নাম্বার প্রস্তাব হলো এককালীন 80 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। প্রস্তাব 2, আগামী 4 বছরে যথাক্রমে 35 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, তারপরের বছর 20 লক্ষ টাকা, তারপরের বছর 20 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তার মানে এটা একটা মিশ্র নগদ প্রবাহ। 3 নাম্বার দেখো, আগামী 5 বছর প্রতি বছর শুরুতে 22,000 টাকা করে পরিশোধ করতে হবে। আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পরিশোধ করবে, 25,000 টাকা করে পরিশোধ করবে। তো এটাই হলো আমাদের অঙ্ক। এখান থেকে আমরা দেখা গেছে অর্থের এই অঙ্কে এখান থেকে অর্থের সমর মূল্য ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, মিশ্র প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো নির্দেশিকা থেকে আমরা এখন জানবো যে অঙ্কে কি কি চেয়েছে, অঙ্ক কি কি চেয়েছে বা কি অঙ্ক চেয়েছে। দেখো এখানে অর্থের সমর মূল্য ধারণা ব্যাখ্যা করতে হবে, এটা ক নাম্বার কোশ্চেন। তারপরে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে হবে, এটা 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে দেখো দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তারপরে তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তার মানে আমার বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। তারপর দেখো চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তারপরে এখান থেকে একটা সিদ্ধান্ত, মানে উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সক্ষমতা। দেখো যদি তোমরা 4 পেতে চাও তাহলে অর্থের সমর মূল্য ধারণাটা উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমি 1 নাম্বার কোশ্চেনে যাই। 1 নাম্বার কোশ্চেনে ছিল অর্থের সমর মূল্য ধারণা। তোমরা এটা বই খুললেই পাবা, অর্থের সময় মূল্য ধারণা। দেখো আজকের 100 টাকা এবং আজ থেকে 1 বছর পরে 100 টাকার সময়ের মূল্য সমান, অর্থাৎ আজকের 100 টাকার অধিক মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। ফিনান্সের দৃষ্টিতে সময় পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই
অর্থের সময়ের মূল্য বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে রানা তার বন্ধু আরিফের কাছ থেকে 100 টাকা পায়। এমতো অবস্থায় আরিফ বলল 100 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পরে পরিশোধ করবে। অর্থের সময় মূল্য ধারণা অনুসারে এখানকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ রানা যদি জনতা ব্যাংকে 100 টাকা জমা রাখে তবে আগামী বছর রানাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী 10 বছরে 100 টাকার সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। অর্থাৎ 110 টাকা বর্তমানে 110 টাকা বা 1 বছর পর বর্তমান মূল্যে 100 টাকা, 1 বছর পরে সেটা বৃদ্ধি পেয়ে বা সুদের হারের কারণে বৃদ্ধি পেয়ে সেটা 110 টাকায় রূপান্তরিত হবে। তারপরে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে, তার মানে এই আলোচনা থেকে আমরা পাই যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ বর্তমানে প্রাপ্তের অর্থ ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান হবে। তারপরে আছে বর্তমান প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়। অর্থাৎ এই আমার বর্তমানে যে অর্থটা আছে এই অর্থটা চাইলেই আমি নির্দিষ্ট সুদে বিনিয়োগ করতে পারবো। তারপরে গ নাম্বার আছে বর্তমানে প্রাপ্ত অর্থ এবং ভবিষ্যতে প্রাপ্তের অর্থের পার্থক্য কারণ হলো সুদের হার। সুদের হারের কারণে বর্তমান মূল্য এবং ভবিষ্যতের মূল্য পার্থক্য বিরাজমান করে। পরিশেষে বলা যায় যে অর্থের সময়ের মূল্য মূলত সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের হ্রাস বা বৃদ্ধির সাথে সম্পর্কিতকে অর্থের সময়ের মূল্য বলা হয়। তাহলে অর্থের সময়ের মূল্য খুব সহজেই আমরা বুঝতে পারলাম। অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনে যেটা ছিল যে অর্থের সময়ের মূল্যের ধারণা, অর্থাৎ অর্থের সময়ের মূল্য সেটা আমরা এই ধারণাটা ব্যাখ্যা করতে পারবো, অর্থের সময়ের মূল্যের ধারণা। তার মানে খুব সহজেই আমরা অর্থের সময়ের মূল্যের ধারণাটা ব্যাখ্যা করতে পারলাম। অর্থাৎ আজকে 100 টাকা ভবিষ্যতে 110 টাকার সমান হবে। তার মানে কখনোই বর্তমানের 100 টাকা ভবিষ্যতের 100 টাকা এক সমান হবে না। বর্তমানের 100 টাকা ভবিষ্যতের 110 টাকার সমান হবে। এই ধারণাটাই হলো অর্থের সময়ের মূল্য। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে আসি। দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এখানে আমাদের দেখো 4টা প্রস্তাব দিচ্ছে। এই 4টা প্রস্তাবের প্রথমে দেখো ভবিষ্যৎ মূল্য দিতে হচ্ছে এককালীন 80 লাখ টাকা পরিশোধ করবে, আর কিছু বলা নাই এখানে। কোশ্চেনটা দেখো একটু ডিফিকাল্ট। এখানে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য, আমি কয় বছরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? অবশ্যই তুমি ধরে নিবা এখানে n সমান সমান 1 বছর। আমি অর্থাৎ কোশ্চেনে কিছু না দেওয়া থাকলে তোমরা 1 ধরেই করবা। দেখো অঙ্কে ভালো মতো দেখা আছে প্রস্তাব 1। আমরা জানি এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু সমান পিভি ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা হলো কি আমার ভবিষ্যৎ মূল্যের সূত্র। তো যেহেতু কোশ্চেনে দেখো 1 নাম্বারে কি করা আছে, এখানে এককালীন 80 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, আর কোনো ক্লু দেওয়া নাই। তার মানে কিন্তু অঙ্কের শেষে দেখো দেওয়া আছে জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ সুদের হার দেওয়া আছে, কিন্তু এই অঙ্কে কোনো বছর দেওয়া নাই। বছর দেওয়া না থাকার কারণে এখানে এন এর মান আমি 1 ধরে নিয়েছি। তার মানে পিভি সমান সমান এফভি সমান সমান পিভি ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট এন। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমি ব্যবহার করেছি। এখানে এফভি মূল্য আমাদের বের করতে হবে, পিভির মূল্য ওই অঙ্ক অনুযায়ী 80 লক্ষ টাকা, আই সমান সমান 10%। তো আমি এটা 1 ধরে করেছি যেটা অর্থাৎ প্রস্তাব 1-এর 1 ধরে করাতে
এটার মূল্য এসেছে 88 লক্ষ টাকা। তার মানে 88 লক্ষ টাকাটা এটার এক ধরে করার জন্য এটা চলে এসেছে। অর্থাৎ প্রস্তাব 1 আমরা জানি যে প্রথমে আমরা সূত্র বুঝাবো, এফ ভি মানে ফিউচার ভ্যালু সমান সমান পিভি 1+i/n। তারপরে অঙ্কটা করব। তার মানে খুব সহজেই এই অঙ্কটা। এখন গ নাম্বারে দেখো, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। তৃতীয় প্রস্তাবটা কি বলছে দেখো, আগামী 4 বছর যথাক্রমে 35 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, মানে 4 বছর, এখানে বছর উল্লেখ করে দিয়েছে। কিন্তু এখানে নগদ আন্তঃপ্রবাহ বিক্ষিপ্ত বা মিশ্র, অসম, এই কারণে আমরা অসম নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্যটা ব্যবহার করব। তো আমরা সূত্রটা দেখি, দেখো এই দেখো গ নাম্বারে প্রস্তাব 2 এ পিভি সমান সমান এফ ভি ওয়ান 1+i/n1, এফ ভি টু সমান সমান 1+1 n ডিভাইডেড বাই 2, এফ ভি থ্রি n প্লাস 1+i/n ডিভাইডেড বাই 3, তারপরে এফ ভি ফোর 1+i ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 4। এখানে এফ ভি ওয়ান 35 লক্ষ টাকা, এফ ভি টু 30 লক্ষ টাকা, এফ ভি থ্রি 20 লক্ষ টাকা, এফ ভি ফোর 20 লক্ষ টাকা। এখানে সুদের হার দেওয়া আছে 10%। আমরা 10%-এ 0.10 দিয়েও লিখতে পারি। এন সমান সমান বছর, বছর সমান সমান কত হবে, বা প্রথম বছরে 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4। অর্থাৎ আমরা এটা এভাবেও লিখতে পারি, n1 সমান সমান 1, n1 সমান সমান 2, n1 সমান সমান 3, n1 সমান সমান 4, n1 সমান সমান 5। এভাবে আমরা লিখতে পারবো। তো এটা থেকে আমরা ক্যালকুলেটর করার পরে যে 35 লক্ষ টাকাকে আমরা 1.10 দ্বারা ভাগ করলে 31,81,818 টাকা। তারপরে এটা দিয়ে তারপরে একটা ভাগ করলে 24,79,339 টাকা। তারপরটা এসেছে তৃতীয় বছরে আছে 15,02,630 টাকা। তারপরটা এসেছে 13,63,027 টাকা। এই সবকটাকে যোগ করলে আমি 85,29,814 টাকা পাই। তার মানে খুব সহজেই এটা আমি তৃতীয় তৃতীয় যে প্রস্তাবটা ছিল, দেখো তৃতীয় প্রস্তাবটা ছিল কি, দ্বিতীয় প্রস্তাবটা ছিল, দ্বিতীয় প্রস্তাব অর্থাৎ গ নাম্বারে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করো। অর্থাৎ দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্যটা আমি নির্ণয় করতে পারবো। তারপরে আছে তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য দেখো, আগামী 5 বছর প্রতি বছর শুরুতে 22,000 টাকা পরিশোধ করলে, অর্থাৎ আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে 22,000 টাকা পরিশোধ করলে কি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আসবে বর্তমান মূল্যের অ্যানুইটি। বর্তমান মূল্যের বিশেষ অ্যানুইটি, এটা সাধারণ অ্যানুইটি, একটা বিশেষ অ্যানুইটি। এই বিশেষ অ্যানুইটিটা আসবে, এই বিশেষ অ্যানুইটির সূত্রটা হলো পিভি। দেখো প্রস্তাব 3 এটা আছে ঘ নাম্বারে, পিভি এ সমান সমান এ ব্র্যাকেট 1 - 1 ডিভাইডেড বাই 1+i/n, তারপর ডিভাইডেড বাই i, লাস্টে 1+i। এই সূত্রের মাধ্যমে তোমরা এই অঙ্কটা করবা। তো এই অঙ্কটা খুবই সহজ, খুবই সুন্দর। এই অঙ্কটা খুবই সহজ এবং সরল। তো এই অঙ্কটার প্রথমে দেখো, এখানে অঙ্কটা আগে করি। দেখো
আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে, যেহেতু শুরুতে বলেছে, যেহেতু 22,000 টাকা করে পরিশোধ করতে হবে, যেহেতু শুরুতে বলেছে 22,000 টাকা করে পরিশোধ করতে হবে, মানে 22,000, 22 লক্ষ টাকা করে কিস্তি দিতে হবে, 22 লক্ষ টাকা করে কিস্তি দিতে হবে। তার মানে এখানে এর মান সমান সমান 22 লক্ষ টাকা, আয়ের মান 10% দেওয়া আছে, এন এর মানটাও 5 বছর দেওয়া আছে। তো আমি প্রথমে মান বসিয়েছি, মান বসানোর এইটুকে করার পরে আমি পেয়েছি 3.790797 পূরণ, এই যে এটা ছিল 1.10, আমি তখন এই তিনটা গুণ করে পেয়েছি 91,73,704 টাকা। 91,73,407 টাকা আমি পেয়েছি। তো খুব সহজেই আমি 3 নাম্বার প্রস্তাবটা খুব সহজেই আমি এটা করে দেখালাম। তো এখন আমি প্রস্তাব নাম্বার 4-এ যাব, প্রস্তাব নাম্বার চতুর্থ, অর্থাৎ নাম্বারে যাব। চতুর্থ প্রস্তাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, তার মানে চতুর্থ যে প্রস্তাবটা ছিল সেটার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। দেখো চতুর্থ প্রস্তাবে কি আছে। চতুর্থ প্রস্তাব, আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পরিশোধ করতে হবে। আগামী 5 বছর প্রতি বছর শেষে সেটা পরিশোধ করতে হবে। দেখো আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পরিশোধ করবে। দেখো আগামী 5 বছর প্রতি বছর শেষে 25,000 টাকা করে পরিশোধ করতে হবে। আগামী 5 বছরে কি করব, প্রতি বছর শেষে 25,000 টাকা করে আমি পরিশোধ করব। তার মানে এটা যদি আমি পরিশোধ করি তাহলে তারপর দেখা গেছে প্রস্তাব 4 নাম্বারে পাই পিভিএ এ সমান সমান, অর্থাৎ দেখো প্রস্তাব 4 নাম্বারে আছে পিভিএ সমান সমান এ, দেখো প্রস্তাব 4 সমান সমান পিভিএ সমান সমান আছে 1 - 1 1/1 + i⁴ ইন্টু আই। এটাই হলো সূত্র। তোমরা ক্লাসে বারবার এই সূত্রটা করেছো। তো দেখা গেছে যে দেখো প্রতি বছরের শেষে 25,000 টাকা তার কিস্তি দিয়েছে, তার মানে 25,000 টাকা এ সমান সমান 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা কিস্তি দিয়েছে, 25 লক্ষ টাকা লেগেছে। তারপর দেখো আই সমান সমান 10% ⁻1 এন সমান সমান 5 1, তার মানে কি হয়েছে, খুব সহজেই অঙ্কটা করা গেছে। তো আমি এটার মান বসিয়ে আমি এটা পেয়েছি 3.79078667, তারপরে আছে হলো 25 লক্ষ টাকা গুণ করে 94,74,966 টাকা আমি পেয়েছি। তার মানে খুব সহজেই আমি এই টাকাটা পেয়ে গেলাম। এখন আমি পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো, নাম্বার, সরি, উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থাৎ আমার যে এই কয়েকটা বিনিয়োগ করলাম, প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব, তৃতীয় প্রস্তাব, চতুর্থ প্রস্তাব, এই চতুর্থ প্রস্তাব থেকে, এই 4টা প্রস্তাব থেকেই আমি এখন আমার সবচেয়ে ভালো প্রস্তাবটা গ্রহণ করব। তো এই ভালো প্রস্তাবটা গ্রহণ করাইতে হবে আমার উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত। তো উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত তোমরা লিখে নিবা। উত্তম বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে দেখো প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য, অর্থাৎ
এখনই 80 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয় করতে পারে। তার মানে 80 লক্ষ টাকা। দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য 85,29,814 টাকা। তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য 91,73,704 টাকা। চতুর্থ প্রস্তাবের মূল্য 94,76,967 টাকা। এই কয়েকটা আমরা এখন দেখলাম। এখন আমার উত্তম প্রস্তাবটা কি, অর্থাৎ যে টাকা দিয়ে জনাব দেখো জনাব আরশাদ সাহেব যে টাকা দিয়ে সবচেয়ে কম পরিশোধ করে ফ্ল্যাটটি ক্রয় করতে সক্ষম হবে, সেটাই হবে এখানে উত্তম বিনিয়োগ প্রস্তাব। এখানে চারটা প্রস্তাবের ভিতরে আমরা দেখতে পাই প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য 80 লক্ষ টাকা। প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য 80 লক্ষ টাকা। প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য কত হচ্ছে? 80 লক্ষ টাকা। এটাই হবে গ্রহণযোগ্য, কারণ এই সমস্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের মাঝে সবচেয়ে কম প্রস্তাবটাই হলো আমার গ্রহণযোগ্য। তার মানে অতএব প্রথম প্রস্তাবটি গ্রহণযোগ্য, কারণ এর বর্তমান মূল্য সবচেয়ে কম। কারণ বর্তমান মূল্যের ভিত্তি করেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব। খুব সহজেই কিন্তু হয়ে গেল অঙ্ক। ক, খ, গ, ঘ, উম, চ, 6টা অঙ্ক তোমরা পারবা। তার মানে 20 মার্ক পেতে তোমাদের কখনোই সমস্যা হবে না। দেখো তোমরা আরেকবার দেখো অঙ্কটা, যে এখানে অঙ্কের শিরোনাম অর্থের সমমূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এটা তৃতীয় অধ্যায়। তো জনাব আরশাদ সাহেব একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করবে। সে চারটা প্রস্তাব আছে। এককালীন 80 লক্ষ টাকা দিবে। দ্বিতীয় প্রস্তাবে 4 বছর ধরে সে প্রথম বছরে 35 লক্ষ, দ্বিতীয় বছরে 30 লক্ষ, পরের বছরে 20 লক্ষ, পরের বছরে 20 লক্ষ টাকা পরিশোধ করবে এবং 5 বছরে প্রতি বছর শুরুতে 22 লক্ষ টাকা করে পরিশোধ করবে। আগামী 5 বছর শেষে 25 লক্ষ টাকা পরিশোধ করবে। এ জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%। তার মানে এখানে অর্থের সমমূল্য ধারণাটা প্রথমে ব্যাখ্যা করবা, যেটা বইতে আছে এটা লিখবা। তারপরে আছে হলো 1 নম্বরে দেখো, খ নম্বরে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য, যেহেতু এটার মধ্যে বছর দেওয়া নাই, আমি 1 বছর ধরে নিয়েছি, তাই সেটা 1 বছরে সেটা আমি যখন বর্তমান ভবিষ্যৎ মূল্য করেছি সেটা 88 লক্ষ টাকা আছে। তারপরে প্রস্তাব 2 নাম্বারটা আছে, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করো। এটা হলো অসমহ নগদ প্রবাহ বা মিশ্র প্রবাহ বলা হয়। সেটার আমি সূত্র লিখেছি। সূত্র লিখে দেখো, পিভি সমান এফ ভি 1/1 প্লাস আই এন টু দি পাওয়ার এন, এটা লেখার পরে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তারপরে দেখা গেছে যে তারপরে অ্যান্সারটা পেয়ে গেছি। তারপরে আছে চতুর্থ প্রস্তাবে দেখ 3 নম্বরে দেখো, চতুর্থ নাম্বার দেখো, ঘ নাম্বারে তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্যটা নির্ণয় করো। তৃতীয় প্রস্তাবের যেহেতু বছরের শুরুতে 25 বছরের শুরুতে সে কি করেছে, 22 লক্ষ টাকা করে প্রদান করেছে 5 বছর ব্যাপী। তো আমি সেটা সূত্রের মাধ্যমে বসিয়েছি। এই সূত্রের মাধ্যমে সমাধান করার পরে 91,73,704 টাকা এসেছে। তারপরের প্রস্তাবটা কি দেখো, তারপর চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলেছি। চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্যটা, অর্থাৎ বছরের শেষে আমি 25 লক্ষ টাকা করে প্রদান করলে 5 বছর পরে আমি কি ফ্ল্যাটটা ক্রয় করতে পারবো কিনা, অর্থাৎ 25 লক্ষ টাকা করে আমি ক্রয় করে দিয়ে দিয়েছি।
দিয়ে দিয়েছি। তারপরে কি হয়েছে একটু লক্ষ্য রাখো। আমি সূত্র লিখেছি, সূত্রের মান বসিয়েছি, তারপরে করেছি, করার পরে অ্যান্সার পেয়েছি 94,076, 94,76,966 টাকা। তারপরে এসেছে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা এসেছে এখানে। দেখো, অর্থাৎ এখানে এসেছে বর্তমানে যে এখন সিদ্ধান্ত গ্রহণ, কোন প্রস্তাবটার সিদ্ধান্ত গ্রহণ। প্রথম প্রস্তাবে যেহেতু বর্তমান মূল্য 80 লক্ষ টাকা দেওয়াই ছিল, তারপরের বছর 85,29,814, তারপরটা 91,73,704 টাকা, 94,76,967 টাকা। যে প্রস্তাবের বর্তমান মূল্য সবচেয়ে কম, যেহেতু আমি কিনবো তার মানে আমি কম টাকা দিয়ে কিনবো, সেটাই গ্রহণযোগ্য। তাই এখানে এটাই গ্রহণযোগ্য হয়েছে। তো সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার আগে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি তার কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মন্ডলীকে। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।